সরবরাহ সংকট ছাড়াও ডলারের দাম বৃদ্ধির পেছনে কিছু ব্যাংকের কারসাজি বলছে বাংলাদেশ ব্যাংক। সঠিক নীতিমালার দাবি ব্যাংকারদের। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। ভিনদেশি প্রতারক চক্রের খপ্পরে পোশাক রপ্তানিকারকরা। দেশে আসছে না 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দেবে জার্মানি। রাজধানীর প্রবেশ মুখে বেড়েছে ছিনতাই, আতঙ্কে নগরবাসী। আগস্টে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে তৈরি হচ্ছে অপরাধীর নতুন তালিকা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। আওয়ামী লীগের 15 বছরে ডলারের দাম বাড়ে 80% বেশি। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ কোটি ডলার পাচারে, যার প্রভাবে তলানিতে নেমে আসে রিজার্ভ। এতে কয়েক দফা সমন্বয় করা হয় দাম। ডলারের দাম বৃদ্ধিতে বৃদ্ধি পায় মূল্যস্ফীতি। এরপরও পুনরায় বাজার অস্থিতিশীল হয়ে উঠলে দাম বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। তবে এজন্য খোলা বাজারকে দায়ী করা হলেও সরবরাহ কম থাকার কথা বলছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। আর কারসাজি তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। করোনা মহামারীতে বিশ্ব থমকে গেলে বৈশ্বিকভাবে অনেকটা কমে যায় আমদানি। এতে রিজার্ভ ছাড়ায় 40 বিলিয়ন ডলারের বেশি। তবে আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার 28 লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে, যার চাপ পড়ে রিজার্ভে। আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান। সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল 67 টাকা। এই দর বেড়ে 2011 সাল পর্যন্ত 69 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করে। 2012 সাল থেকে ডলারের দাম এক লাফে 76 টাকায় পৌঁছায়। 2014 সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। 2017 সালের অক্টোবরে ডলারের দর ছিল 80 টাকা, যা 2020 সালে 83 ও 2021 সালে হয় 85 টাকা। এরপর 2022 সালে এক লাফে ডলারের দর পৌঁছায় 100 টাকায়। তবে এরপরও থাকে ডলারের চরম সংকট। 2023 সালে খোলা বাজারে ডলার দর 130 টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেগ পদ্ধতি চালু করলে ডলারের দর 120 টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ে ডলারের দাম। ফলে খোলা বাজারের দর হয় 127 টাকা। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামে কিনতে হয় ডলার। এ সময় ব্যাংকগুলোকে 125 থেকে 126 টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে। ডলারের দাম বৃদ্ধিতে খোলা বাজারকে দায়ী করে ব্যাংকগুলো। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়ে যাওয়ার কথা জানায় এক্সচেঞ্জ মালিকরা। আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে কোনো সহযোগিতা পাই না, কোনো রকম কোনো কারেন্সি পাই না, বা সেন্ট্রাল ব্যাংক আমাদের কাছে নেয়ও না। তো যে রেমিটেন্স যেটা আসে সেটা তো ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানি, এদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। মাঝে মধ্যেই হঠাৎ করে ডলারের দাম বাড়তে দেখা যায়, যার কারণ হিসেবে চাহিদা বেড়ে যাওয়ার কথা বলা হয়ে থাকে। তবে ব্যাংকাররা বলছেন ভিন্ন কথা। সময় অনুযায়ী প্রতিবারই চাহিদা একই থাকে। আসল সমস্যা হচ্ছে সরবরাহে। তারা বলছেন সরবরাহ না বাড়িয়ে ডলার বাজারের অস্থিরতা কমানো সম্ভব নয়। আর সেক্ষেত্রে দেশে ডলার প্রবেশে কোনো বাধা না রেখে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এমন পরিস্থিতিতে আইএমএফের পরামর্শে নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনেকটা খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় ব্যাংকের ডলারের দাম। তবে বাজারের সাথে সমন্বয়ে ব্যাংকে প্রতি ডলারের দাম 123 টাকা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে ডলার কেনা বেচায় নির্দেশনা দেওয়া হয় সর্বোচ্চ 1 টাকা মুনাফার। এদের মধ্যে বাছাই করা যারা নাকি। এদিকে ডলারের দাম নিয়ন্ত্রণে সঠিক নীতিমালার দাবি জানায় ব্যাংকাররা।
ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংক দেখছে বিষয়টা, এবং আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলো নিয়েছে এগুলো মানে অপ্রভাবিত। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। অপরদিকে ডলারের দাম বৃদ্ধিতে কারসাজির কথা জানায় বাংলাদেশ ব্যাংক। অত্যন্ত মর্মাহত হয়ে লক্ষ্য করেছি যে আমাদের এগ্রিগেটররা তারা আসলে এক ধরনের গেম খেলেছে এখানে। তারা সবাই মিলে ডলারের দামটা বাড়িয়ে দিয়েছে এবং কোনো ব্যাংক তাদের সাথে গিয়ে যোগ দিয়েছিল বা ট্রেড করেছিল। তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। যদি তারা আবার এরকম মাল প্র্যাকটিস দেখে তাহলে কঠোর জরিমানার বিধান রাখা হয়েছে এবং এই জরিমানার পরিমাণটা অন্য যে কোনো সময় যে জরিমানা তার চাইতে অনেক বেশি হবে। ডলারের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে আমদানি ও পণ্য উৎপাদন ব্যয়ে, যার ফলে বেড়ে যায় মূল্যস্ফীতি। এতে বোঝা বাড়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কাঁধে। তাই এই মুদ্রার দাম সহনীয় রেখে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ভিনদেশি প্রতারক চক্রের জালিয়াতিতে ২০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারছে না পোশাক রপ্তানিকারকরা। এজন্য ক্রেতা, শিপিং কোম্পানি ও ফ্রেট ফরওয়ার্ডদের যোগসাজশকে দায়ী করে অর্থ উদ্ধারে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন চট্টগ্রামের ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে শিপিং এজেন্ট ও ফ্রেট ফরওয়ার্ডদের দায়ী করে উল্টো অর্থ পাচারের অভিযোগ ইঙ্গিত দিচ্ছেন। বাকিটা দেখুন প্রতিবেদনে। পণ্য আমদানি ও রফতানির প্রক্রিয়ায় জড়িত থাকে নানা পক্ষ ও প্রতিষ্ঠান। অনেক সময় সরাসরি যোগাযোগ হয় না, মাঝখানে মধ্যস্থতা করে একজন বাইং এজেন্ট। রফতানি পণ্য বুঝে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় জাহাজ কোম্পানি, আর ডেলিভারি এজেন্ট হিসেবে আমদানিকারকের হাতে সেই পণ্য তুলে দেয় ফ্রেট ফরওয়ার্ডার। এক্ষেত্রে আমদানিকারককে পণ্য ডেলিভারি নেয়ার আগে ব্যাংকে রফতানি পণ্যের মূল্য পরিশোধ সহ সব প্রক্রিয়া শেষ করে শিপিং এজেন্টকে মূল বিএলের কপি জমা দিতে হয়। আইন অনুযায়ী সব কাগজ বুঝে নিয়ে পণ্য ডেলিভারি দেওয়ার দায়িত্ব শিপিং এজেন্ট ও ফ্রেট ফরওয়ার্ডারের। বিজিএমই এর অভিযোগ, অনেক সময় মূল বিএল ও ব্যাংকের কাগজপত্র ছাড়াই কপি বিএল দিয়ে পণ্য ডেলিভারি নিয়ে নিচ্ছেন আমদানিকারক, অথচ ওই ক্রেতা ব্যাংকে টাকা পরিশোধ করেনি। এতে রফতানি করেও হাজার হাজার কোটি টাকা দেশে আসছে না পোশাক কারখানার। সম্প্রতি এমন এক জালিয়াতির ঘটনায় যুক্তরাষ্ট্রে $4 লাখ পোশাক রপ্তানি করেও মূল্য পাননি চট্টগ্রামের প্রতিষ্ঠান ম্যালো ফ্যাশন লিমিটেড। এজন্য শিপিং কোম্পানি ও ফরওয়ার্ডারকে দায়ী করে মামলা করেছেন তিনি। তারা অন্যায় করছে, তারা এখানে আইনের বাইরে যে উইদাউট ব্যাংক ডকুমেন্ট মাল আপনার বায়ারকে হ্যান্ডওভার করে ফেলছে। তারা তাদের দোষ স্বীকার না করে উল্টো তারা আমার এগেনস্টে প্রতারণার মামলা করতেছে তারা। তো এই জন্য আমরা এটার প্রতিকার চাই। এটা নিয়ে আমরা বিজিএমই এবং মেট্রোপলিটন চেম্বার একসাথে কাজ করতেছি। সারা দেশে আরও তৈরি পোশাক প্রতিষ্ঠান এমন প্রতারণার শিকার হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের হিসেবে এ ধরনের জালিয়াতির কারণে 20,000 কোটি টাকার সমপরিমাণ রপ্তানি মূল্য দেশে আসেনি। এই টাকা উদ্ধারে বিশেষ ট্রাইব্যুনালে মামলার সাধারণ অনুমতি চেয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনের মধ্যে বলা আছে যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের 23 ধারাতে সংক্ষুব্ধ রপ্তানিকারক মামলা করতে পারবে, কিন্তু মামলা করতে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। একটা সাধারণ অনুমতি দিয়ে দেন সব গ্রাহকদের জন্য, সব এক্সপার্টদের জন্য, যে কেউ টাকা না পেলে এইসব কেসে আপনি ট্রাইব্যুনালে আপনার মামলা করতে পারবেন। পোশাক কারখানা ম্যালো ফ্যাশনের এই জালিয়াতির ঘটনায় গত জুন মাসে ত্রিপক্ষীয় সালিশ করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। স্থগিত হয় ফ্রেট ফরওয়ার্ডার রেজর ফ্রেট সার্ভিসের লাইসেন্স। ওই সময় 3 মাসের মধ্যে রফতানির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় রেজর ফ্রেট। তবে এখন তাদের দাবি রফতানিকারকের অভিযোগ মিথ্যা। এটা অ্যাবসলিউটলি একটা মিথ্যা অভিযোগ যে অরিজিনাল বায়ার যার কাছে মালটা যাওয়ার কথা তার সাথে ইমেইলে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ আমরা ডকুমেন্ট সাবমিট করতেছি ব্যাংকে। ঘটনাটা আমরা নিজেরাও জানি না ওনারা কি আসলে পেমেন্ট পেয়ে এই ধরনের কাজ করতেছেন বা বলতেছেন নাকি না পেয়ে এইগুলা বলতেছেন, এটা আমি সঠিক বুঝতে পারতেছি না।
এমন ঘটনার দায় নিতে নারাজ শিপিং কোম্পানি অনলাইনও। তাদের দাবি, ক্যারিয়ার হিসেবে তারা শুধু চট্টগ্রাম থেকে পণ্যটি যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছে দিয়েছে। এ ঘটনায় উল্টো রফতানিকারক, ফ্রেট ফরওয়ার্ডার ও বাইং এজেন্ট পিনাকলের বিরুদ্ধে মামলা করেছে শিপিং কোম্পানি। ব্যাংক ডকুমেন্ট প্রপারলি এজেন্ট ফরওয়ার্ডার যা করার কথা ফরওয়ার্ডার এটা করছে। এটা এখন আসলে লিগালি বিচারাধীন আছে, তো আমরাও কেস করেছি, আমরাও সিআইডি কাছে কেস করেছি। এখানে আরো অনেক ঘটনা আছে, তো আমরাও সিআইডি কে কেস করেছি, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করেছি। বিজিএমইএ নেতারা বলছেন, এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে পণ্য ডেলিভারি না দিলে বা রফতানি মূল্য দেশে না আসলে সব দায় দায়িত্ব শিপিং কোম্পানির। ফরওয়ার্ডারের আপনার যেই ডিএলএ যে সমস্যা, সেটা দেখা যাচ্ছে যে সরাসরি আপনার শিপিং লাইন্সে কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে ওই মালটা আপনার কাস্টমারকে দিয়ে দিচ্ছে। এইখানে আমরা যেহেতু মাল এক্সপোর্ট করতেছি, সেটা হচ্ছে যে শিপিং লাইন্স হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট নলেজ অফ দি কাস্টমার্স, যারা এক্সপোর্টার্স, এবং ব্যাংক ডকুমেন্ট, ব্যাংকের পারমিশন ছাড়া, এই আপনার অথরিটি ছাড়া এটা সে মাল কীভাবে ডেলিভারি দেয়। নানা পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ আর মামলায় জালিয়াতি নাকি অর্থ পাচার, সেটা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে জার্মানি সমর্থন করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের সময় এই মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যমত্য তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। এ সময় দুই নেতা জুলাই মাসের বিদ্রোহের কারণ, প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমোরের রাষ্ট্রপতি রামোস হোর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও ছিনতাই আতঙ্কে রাজধানীর প্রবেশমুখগুলো। বিভিন্ন হাউজিং এলাকায় জবুথবু বাসিন্দারা। কেউ কেউ পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করলেও পুলিশ বলছে জিরো টলারেন্স নীতিতে চলছে অপরাধ দমন। আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে আটক। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আব্দুল লতিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন তানজিম শাফিন। দুইটা বড় বড় চাপাটি, এরকম বড় বড় চাপাটি আমার রিক্সার সামনে এরকম ধরছে, আমার দুই সাইডে ধরছে, ধইরা পরে তোর কাছে যা আছে দে। যেরকম হরিণ পেলে ভাগে ধরে, আরে দেখলাম ওই কোনা চাপায়া আরে ধরলো, ধরে আরে মানে কোপ দিছে, হাতে একটা কোপ দিছে। আমার ক্যামেরা ধরে নেবে, পরে এই দিন ঘরে ঘুমাইতাম না, পরে শেষ। আগে থেকেই অপরাধ প্রবণ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও নাজুক হয়ে পড়ে আগস্টের পর। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হলেও আতঙ্ক কাটছে না জনমনে। ভয়ে জবুথবু বাসিন্দারা। আজকে ধরে কালকা হিসাব করে, এখন আমরা যদি দেখিও তাদের যদি চিনিও, বলুন যে আমার জানা নিরাপত্তা কি আছে। আমি একবারে আমার বাসার সামনে এই মুহূর্তে 3 জন, তাদের হাতে ছিল এরকম চাপাটি, তারপরে ছুরি, এগুলো এসেই কপ দেওয়ার একটা অ্যাক্টিং করে। একজন মহিলা দুইরা আমার কাছে আছে, সবাই সামনে গিয়ে চিন্তাই করতেছে। আমি তো গেলে কিছু হবে না, আপনি ভয় পান না, প্রতিদিন এরকম করে। এই ভুক্তভোগী দাবি করেন, ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গেলেও পুলিশের পরামর্শে ফোন হারিয়ে যাওয়ার ডায়েরি করেছেন শেষমেশ। ভয়তে যে যার মধ্যে সাঁটার নামায়া যে যার মধ্যে বাগতেছে, মানে একটা মানুষকে চিন্তা করে এটা ধরছে, এমন নাকি আমরা একটু হেল্প করি, হ্যাঁ একটু দৌড়িয়ে যাই, তা না, ওদের ভয়তে সবাই পালাতেছে। চিন্তা নেওয়া যাবে না, এটা আপনার সিট হারিয়ে গেছে এই উল্লেখ করে আপনার একটা জিটি নিব আমরা, হ্যাঁ মানে হারানোর উদ্দেশ্য করে। সাধারণ পথচারী থেকে রিক্সা চালক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিছুই রেহাই পাচ্ছে না ছিনতাই ও কিশোর গ্যাং দৌড়াতে। সামুরা না কি বলে, ওটি নিয়ে যাদের দর থেকে থাবাইয়া মোবাইলটা নিয়ে গেছে, সামনে দিয়ে আরেকটা নিছে, সামনে দিয়ে আরেকটা নিছে, নিতেই গেছে ওরা। আমার সামনে আমাদের সামুরা নিয়ে দাঁড়াইছে আর আমি রোডের মাঝখানে উঠে গেছি, আর তো আমার কোপ দিতে লইছে, পরে আমি এই সাইড যাই পেয়ে গেছি। ভুক্তভোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকা, উত্তরা, সায়দাবাদ সহ ঢাকার প্রবেশমুখগুলোতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। সন্ধ্যা নামার পর অনিরাপদ হয়ে পড়ে অলিগলিও।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়লেও পুরোপুরি কমছে না ছিনতাইকারীদের দৌরাত্ম্য। সূর্য ডোবার পরপর মোহাম্মদপুরের নবীনগর, আদাবর, কাটাসুরের মতো রাজধানীর বিভিন্ন সড়ক ঢেকে যায় ভয়ের চাদরে। ভুক্তভোগীরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই সড়কের জনশূন্য আলোহীন জায়গায় ঘাপটি মেরে থাকে ছিনতাইকারী চক্র, যারা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে শিকারী পশুর মতোই। 2 পাশ থেকে 7-8টা ছেলে আসলো, আইসা আমাদের পুরো অটো আটকায় দিয়ে আমি প্লাস হচ্ছে আমাদের সাথে যারা ছিল কে বা কারা লোকটারে শারীরিক আঘাত করে তার টাকা পয়সা লয়ে গেছে, মোবাইলটা নিতে পারে নাই। এই রাস্তাটা অনেক অন্ধকার থাকে, নীরব থাকে, এই জন্য আমরা খুব সতর্কতার সাথে ভয়ে চলাচল করতে হয়। এই জন্য আমরা এগুলো থেকে মুক্তি চাই। ফোনটা পকেট দিয়ে বাইর করছি, বাইর করে রিসিভ করে নাম্বারটা দেখতেছি কার, এর ভিতরে আমার হাতে ফোনটা থাবা দিয়ে নিয়ে গেছে। ছিনতাই সহ সব রকম অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে কয়েক গুণ, মামলাও রুজু হয়েছে বেশি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগস্টে সন্ত্রাসীদের অনেক নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে তালিকা তৈরি হচ্ছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে চলছে পুলিশ। অপরাধের তালিকা যেগুলো চার্ট ছিল সেগুলো তো পুরাই গেছিল, আপনার 5 আগস্টে থানা পুরাই দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, কিছুই নাই। আমরা পরবর্তীতে আবার অপরাধের তালিকা সংগ্রহ করেছি, আমাদের আছে, ডাটাবেজ আছে, আমরা তাদের গ্রেপ্তারের জন্য সচেষ্ট আছি। অভিযোগের বাইরেও নিয়মিত পুলিশি অভিযানে আটক বেড়েছে। শুধু ডিসেম্বরেই ডিএমপিতে 564 ছিনতাইকারী আটক করা হয়। সাজা নিশ্চিতে মামলা হচ্ছে দ্রুত বিচার আইনে। ডিএমপির মুখপাত্র জানান, 50টি থানার পাশাপাশি অপরাধ দমনে ঢাকার 52টি পুলিশ ফাঁড়িও পুরোপুরি সক্রিয়। কোনো পুলিশ অভিযোগ গ্রহণ করতে না চাইলে বা ভিন্ন খাতে নিতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও জানান তিনি। চেকপোস্ট স্থাপন করা, টহল কার্যক্রম বৃদ্ধি করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো, এসব আমরা প্রতিনিয়ত করছি। এর বাইরে কোনো একটা ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। এর বাইরে যদি কেউ থানায় গিয়ে উপযুক্ত তার যে যথাযথ সেবা প্রক্রিয়াটা না পান, তাহলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, যে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো আছে, ডিসি অফিসগুলো আছে, তাদের কাছে অবহিত করতে পারে। পুলিশ জানায়, ঢাকায় ছিনতাইকারীদের অধিকাংশই ভাসমান জনগোষ্ঠীর। এদের পুনর্বাসন ছাড়া অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। তানজিম শাফিন, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ও রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি আব্দুল আল মামুন, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি সাদেক খান সহ বেশ কয়েকজনকে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আর কোন মামলায় রিমান্ডে নেওয়া হবে, বিস্তারিত জানাবেন। রাত্রি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আজকে 3 দিনের রিমান্ড দিয়েছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। এছাড়া মোহাম্মদপুর থানার আরও একটি হত্যা চেষ্টা মামলায় আজকে 2 দিনের রিমান্ড দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান সহ সলিমুল্লাহ সলিকে, তিনি সাবেক কাউন্সিলর। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় আজকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আজকের পুরো বিষয় নিয়ে এখানে আমাদের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি রয়েছেন। তিনি আজকে আমাদের সঙ্গে কথা বলবেন যে কোন কোন বিষয়ে তিনি আদালতের কাছে, বিচারকের কাছে তুলে ধরেছেন, সেই বিষয়গুলো আমরা জানবো। কমিশনার সলিউল্লাহ সলু তাদেরকে এই একটি মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় হত্যা প্রচেষ্টা মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ড প্রার্থনা করে তাদেরকে উপস্থাপন করেন। তাদের বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। আরও একটি হত্যা মামলা, সেটা হলো পূর্ব উত্তরা মামলা। এই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকে এই শেয়াজার নামে আসামি, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও বিভিন্ন মামলায়, রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং তারপরে মশিউর রহমান এবং কামাল আহমেদ মজুমদার সহ আরও অনেক কয়েকজনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় শুনানি দেখানো হয়। আজকে আপনারা শুনানিতে দেখলাম যে আসামি পক্ষের অনেকেই হচ্ছে গিয়ে বলছেন যে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই, সেখানে আপনারা কি বলেছেন? সেখানে ওনারা বলছেন যে একজন আসামিকে তো বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে বলছি যে একই মামলায় তাকে বারবার নেওয়া হচ্ছে না, তাকে বিভিন্ন মামলায় সে এজাহারভুক্ত আসামি বা ঘটনার সঙ্গে জড়িত বা সন্দিগ্ধ সেইভাবে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই জুলাই
ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে বিপ্লব এবং যে অভ্যুত্থান, যে আন্দোলন, এই আন্দোলনে আমরা বলেছি যে প্রায় 1581 বা 2000 ছাত্র জনতাকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে তো হত্যা মামলাগুলো একের পর এক দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে এই আসামিরা সবাই কোনো না কোনোভাবে জড়িত। আমি একটি কথা সবসময় আপনাদেরকে বলি, আপনারা জানেন যে ক্রিমিনাল কনস্পিরেসি, যে অপরাধমূলক ষড়যন্ত্র, এই অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে তো পলক সহ, সালমান এফ রহমান, আনিসুল হক, যারা হাসিনার সঙ্গে বসে, তারা গণভবনে বসে এই যে মেনন, ইনু সহ এবং আমির হোসেন আমু এবং আরও যারা আপনারা দেখছেন যে তারা সেখানে কনস্পিরেসি করেছে ষড়যন্ত্রের সঙ্গে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের কর্মকর্তারা যারা বিভিন্ন সময় বৈঠক করে ষড়যন্ত্র করেছে গুলি করার জন্য, এরা তো প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে তারা জড়িত। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মতবিনিময় সভা। এতে অংশ নিচ্ছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আপনার কাছে জানতে চাই, এই যে বরিশালে মতবিনিময় সভা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে, সেখানে আসলে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে আপনার কাছে জানতে চাই। রাত্রি শুরুতে একটু জানিয়ে রাখি, গত 20 জানুয়ারি বরিশাল জেলা জুড়ে কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে এবং এতে প্রায় 1224 জন প্রশিক্ষণপ্রাপ্ত যারা কর্মী রয়েছে তারা কাজ করছেন এবং বিভিন্ন ওয়ার্ডে কিংবা বাড়ি বাড়ি গিয়ে তারা এই কার্যক্রমটি চালাচ্ছে। সে বিষয়ে আজকে মত বিনিময় শুরু হবে। এখনও আসলে শুরু হয়নি। নির্বাচন কমিশনার বরিশালে আসলেও এখন পর্যন্ত এই আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়নি। তিনি 10:30টার সময় আসার কথা রয়েছে। তবে আজকে তার মত বিনিময় সভায় যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে হালনাগাদের বিষয়গুলো আরও কীভাবে সহজ করা যায় এবং সবাই যাতে আসলে এতে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েই আঞ্চলিক জেলা বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং এই মত বিনিময় সভায় বরিশালের যে নির্বাচন কর্মকর্তা, এছাড়া অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা, সিনিয়র নির্বাচন কর্মকর্তা সহ উপজেলা এবং থানাধীন যেসব নির্বাচন কর্মকর্তা রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং বরিশাল জেলা থেকেই কিন্তু পুরো জেলা থেকেই কিন্তু তারা অংশগ্রহণ করবেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে জেলায় এবার ভোটার তালিকা ভোটার রয়েছে প্রায় 22,22,000 এবং তার মধ্যে থেকে যারা মারা গিয়েছেন তাদেরও ভোটার তালিকা করা হচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। সেখান থেকে তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে যারা 18 বছর প্রাপ্ত হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার একটি প্রক্রিয়া চলছে এবং তালিকাও করা হচ্ছে। এবং এতে আসলে যারা নতুন প্রজন্ম রয়েছে, যারা নতুনভাবে ভোটার হতে পারছে তাদের মধ্যে উৎফুল্ল আমরা জানতে পেরেছি কিংবা শুনতে পেরেছি। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে এবং আগামী 13 তারিখ থেকে কিন্তু ছবি তোলার বিষয়টিও বিভিন্ন ওয়ার্ডেই বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে কিন্তু তোলা হবে এবং সেখানে গিয়েই ভোটাররা তাদের ভোটার তালিকায় সংযুক্ত হওয়ার জন্য যে ভোটার ছবি সেটি কিন্তু তুলতে পারবেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যে সেই কার্যক্রমটি চলছে এবং সে বিষয়েই মূলত আজকের এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মত বিনিময় সভা শুরু হবে এবং নির্বাচন কমিশনার এবং যারা নির্বাচন কর্মকর্তা রয়েছে তাদের সমন্বয়ে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশালে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। শ্রীমঙ্গলে 2025 সালের প্রথম চা নিলাম আসরে নিলামে উঠেছে 3টি ব্রোকার্স হাউসের চা। এবার নিলামে কমেছে চায়ের গুণগত মান ও দাম, ব্যয়ের সংখ্যাও খুবই কম। এ নিয়ে আরও জানাতে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন MA হামিদ। হামিদ, এই বছর কি পরিমাণ চা নিলামে উঠেছে জানাবেন। রাত্রি আমি আজকের অর্থাৎ 19তম চা নিলামের কথা যদি বলি 2025 সালের, তাহলে 19তম নিলামে 1,21,477 কেজির উপরে চা নিলামে উঠেছে। চার আনুমানিক বাজার মূল্য 3,03,69,350 টাকা। অর্থাৎ নিলামে যদিও চা 1 লাখের উপরে উঠেছে কিন্তু বায়ারের সংখ্যা তেমন একটা নাই, কারণ জানেন যে ইতিমধ্যে শ্রীমঙ্গল সহ মৌলভীবাজারে কনকনে হিমেল হাওয়া বইছে এবং এ কারণে কিন্তু বায়ার অনেকটা কম এবং বিক্রি অনেকটা কম। আপনি জানেন যে ইতিমধ্যে যে চা ফ্যাক্টরি গুলো ছিল সেগুলো অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে, কারণ চায়ের মৌসুম শেষ হয়ে গিয়েছে। নতুন করে চা প্রনিং এর কাজ চলছে এবং আগামী এপ্রিলের পরে আবার নতুন করে যে চা উৎপাদন হবে সেখান থেকে চা নিলাম শুরু হলে তখন চায়ের দাম আবার বাড়তির দিকে যাবে। আমি যদি 18তম নিলামের কথা বলি তাহলে সেখানে
92,677 কেজির উপরে চা নিলামে উঠেছিল, যেখান থেকে মাত্র 25,260 কেজির কিছু উপরে চা বিক্রি হয়েছে, যার গড় মূল্য ছিল 161 টাকা 12 পয়সা মাত্র, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ চাও কিন্তু পুরোপুরি বিক্রি হয়নি। আমি 2024 সালের যদি পরিসংখ্যান দেই, তাহলে সেখানে 2024 সালে মোট চা যেখানে অফারিং হয়েছিল তা ছিল 8,77,337 কেজি চা অফারিং হয়েছিল, যেখান থেকে বিক্রি হয়েছে 7,14,299 কেজির কিছু উপরে, অর্থাৎ 1,63,037 কেজির উপরে চা অবিকৃত রয়ে গিয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম ব্রোকার্স এবং বায়ারদের সাথে। আজকে শ্রীমঙ্গলের 3টি ব্রোকার, জালালাবাদ, রূপসী বাংলা এবং শ্রীমঙ্গল ব্রোকার্স, তাদের অফারিং চলছে। এই মুহূর্তে শ্রীমঙ্গলের অফারিং চলছে এবং কিছুক্ষণের মধ্যে অফারিং হয়তো শেষ হবে। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু চায়ের বর্তমান মৌসুম শেষের দিকে, এই কারণে চায়ের গুণগত মান কিছুটা কম থাকার কারণে বায়াররাও কিন্তু আসতে চাচ্ছেন না। এছাড়াও আগে কিন্তু যেখানে চট্টগ্রাম থেকে বায়াররা শ্রীমঙ্গল এসে 2টি নিলামের পরপর অংশগ্রহণ করতেন, কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু চট্টগ্রাম থেকে যে বায়ার এবং ব্রোকার্স এখানে এসে অংশগ্রহণ করতেন, সেটা বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমি টি বোর্ডের চেয়ারম্যানের সাথে এ বিষয়ে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে যদি শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রকে আরো চাঙ্গা করতে হয় এবং সে বিষয়ে তিনি ভেবে দেখবেন এবং চট্টগ্রামের সাথে কথা বলে যাতে এই শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রটি আরো চাঙ্গা করা যায় সেটা তিনি ভাবেন। আমি বায়ারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে চায়ের গুণগত মান খুব কম থাকায় তারা চা কিনতে পারছেন না, কারণ এই চা গুলো কিনে তারা বিক্রি করতে পারবেন না। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিলাম নিয়ে সবশেষ রাত্রি। শ্রীমঙ্গলের চা নিলামের খবর জানাতে যুক্ত ছিলেন MA হামিদ। রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, এই যে মালয়েশিয়া যারা যেতে না পারছেন, তারা শ্রমিকরা আন্দোলন করছেন, আসলে তাদের দাবি দেওয়া রয়েছে কিনা কোনো, এ নিয়ে তারা কেন সড়কে অবস্থান নিলেন? সকাল থেকে আমরা দেখছি কারওয়ান বাজার সার্কফুয়ারা মোড়ে এখানে অবস্থান করছে গত বছর মে মাসে কলিং ভিসা পেয়েও যারা মালয়েশিয়া গমনেচ্ছুক যে শ্রমিকরা, যারা মালয়েশিয়া যেতে পারেনি, প্রায় 18,000 বা তারও অধিক সদস্য ছিল। তাদের একটি অংশ, বেশ বিশাল অংশ, এখানে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল গতকাল। সেই নিয়ম মেনেই তারা কিন্তু আজকে সকাল থেকে দেখছি এখানে মালয়েশিয়া যেতে না পারা যে শ্রমিক কর্মী যারা মানুষ রয়েছেন বিভিন্ন অঞ্চলে, তারা কিন্তু এক হয়েছেন এবং এখানে একটি মহাসমাবেশের ডাক দিয়ে এই মুহূর্তে কারওয়ান বাজার সার্কফুয়ারা মোড়ের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা অবরোধ করে তারা এখানে প্রতিবাদ সমাবেশ করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে বিভিন্ন সময় প্রবাসীদের যে সুযোগ সুবিধা বঞ্চিত হওয়া কিংবা তাদের যে প্রবাসে যাওয়ার ব্যয় দ্বিগুণ হয়ে যাওয়া কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য, সব কিছু মিলিয়ে প্রবাসীরা যারা প্রবাসে যেতে ইচ্ছুক, মালয়েশিয়া যেতে ইচ্ছুক এই শ্রমিক যারা রয়েছেন, তারা নিদারুণ কষ্টে আছেন এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন। তারা বলছিলেন যে এই ধরনের তাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের উদ্যোগ নেয়ার যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো এখনো ঠিকঠাকভাবে হচ্ছে না, যার কারণে তারা কিন্তু বাধ্য হয়ে আজকে এই রাস্তায় নেমে এখানে আন্দোলন করছে। এবং প্রধান উপদেষ্টা সাক্ষাৎ তারা চেয়েছে এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে তার দায়িত্বে যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল, তার কাছেও তারা আবেদন জানাচ্ছেন এই বিষয়গুলো, যে তারা যেন সুষ্ঠুভাবে যে মালয়েশিয়া যাওয়ার যে বিষয়টি রয়েছে সেটি যাতে তারা খুব দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়া যাওয়ার যেই প্রক্রিয়া সেগুলো যাতে সম্পন্ন করা হয়। এবং গত বছর 31 মে কিন্তু মালয়েশিয়ার যে যাওয়ার যে দরজা সেটি বন্ধ হয়ে যায় এবং তারপর থেকেই তারা কলিং ভিসায় যাওয়ার সুযোগ পেয়েও তারা যে যেতে পারেনি সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। এবং সিন্ডিকেটের দৌরাত্মের কারণে তাদের যে প্রবাসে যাওয়ার যে ব্যয়ভার, সেই ব্যয়ের খরচও কিন্তু অনেকখানি বেড়ে গেছে, তাদের দ্বিগুণ খরচ করতে হয়, ব্যয় করতে হয়। অন্যান্য দেশে আমরা দেখেছি যে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল থেকে শুরু করে অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের যে ব্যয়, সেই ব্যয়ের থেকে কিন্তু বাংলাদেশে দ্বিগুণ ব্যয় তাদেরকে মেটাতে হয় এবং এটি তাদের জন্য অন্যতম একটি সমস্যার কারণ হিসেবে তারা বলছেন। এবং এটি কমানোর জন্য এবং সিন্ডিকেটের এবং যারা এই যে মানব পাচারের সঙ্গে জড়িত কিংবা সিন্ডিকেট করে যারা এই যে বিদেশে মানুষ পাচার করছে প্রচুর টাকায়, 2 গুণ 3 গুণ টাকায়, সেই বিষয়গুলো যাতে নজরে এনে সমাধান করা হয় দ্রুত সময়ের মধ্যে, সেই দাবিগুলো কিন্তু তাদের মধ্যে উঠে এসেছে এবং তারা এখানে দিনব্যাপী অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে দেখছি যে
কারওয়ান বাজারের যে মাঝখানে রাস্তাটি রয়েছে সার্কফোয়ারার, সেটিকে তারা বন্ধ করে দিয়ে একেবারে এখানে দাঁড়িয়ে গেছেন এবং দিনব্যাপী এই আন্দোলন করবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমরা সেটি জানতে পেরেছি। এবং তারা মালয়েশিয়া যাওয়ার যে আকুতি, সেই আকুতি কিন্তু তারা প্রকাশ করছেন এই আন্দোলনের মাধ্যমে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা এখানকার পরবর্তী আপডেটগুলো জানাতে পারবো। রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। দায়িত্ব নিয়েই চ্যালেঞ্জে পড়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া বাতিল ইস্যুতে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছেন 22টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। পাল্টা চ্যালেঞ্জ ছুরি দিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন। এছাড়া চীন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্যে শুল্ক আরোপের আভাস দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অব্যাহতি পেয়েছিলেন দুর্নীতির মামলাগুলো থেকে। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার 2 দিনের মধ্যেই আবারও তার সিদ্ধান্তের বিরুদ্ধে হলো মামলা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধে যে নির্বাহী আদেশে প্রথম দিনই তিনি স্বাক্ষর করেছিলেন, এই নির্বাহী আদেশ স্থগিতে মামলা করেছেন ডেমোক্র্যাট অধ্যুষিত 22টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া বাইডেনের নির্বাহী আদেশকে উল্টে দেয়ায় তার সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অ্যাটর্নি জেনারেলরা। তাদের দাবি, এই নির্বাহী আদেশের বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে প্রতি বছর জন্ম নেয়া 1.5 লাখ শিশু নাগরিকত্ব পাবে না। যদিও হোয়াইট হাউস বলছে এই বিষয়ে আদালতে যেতেও প্রস্তুত তারা। এছাড়া দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে স্কুল, গির্জা আর হাসপাতালগুলোতে অবৈধ অভিবাসীদের খুঁজতে অভিযান চালানোর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন 26টি নির্বাহী আদেশে স্বাক্ষর করে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দিনও একের পর এক দিয়ে যাচ্ছেন চমকে দেওয়ার মতো ঘোষণা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে বলেছেন, পুতিন যদি আলোচনায় রাজি না হয় মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে দেবেন তিনি। এদিকে মেক্সিকো, কানাডার পণ্যে শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষরের পর এবার চীনকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। চীনা আমদানি পণ্যে 1 ফেব্রুয়ারি থেকে আরোপ করা হতে পারে 10% শুল্ক। জানিয়েছেন, শুল্ক আরোপ করা হবে ইউরোপীয় ইউনিয়নের আমদানি পণ্যেও। এ সময় ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে কটূক্তিও করেন তিনি। দ্বিতীয় দিনের বক্তব্যে ইলন মাস্ককে টিকটক কেনারও প্রস্তাব দিয়ে বসেন ট্রাম্প। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইস্যুতে ট্রাম্প বলেন, আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরিতে $50,000 কোটি বিনিয়োগ করবে ওপেন এআই, সফটব্যাংক আর ওরাকল, যাতে কর্মসংস্থানের সুযোগ হবে 1 লাখ মানুষের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন বাণিজ্য। তার আগে শিরোনামগুলো আরও একবার। সরবরাহ সংকট ছাড়াও ডলারের দাম বৃদ্ধির পেছনে কিছু ব্যাংকের কারসাজি, বলছে বাংলাদেশ ব্যাংক। সঠিক নীতিমালার দাবি ব্যাংকারদের। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। ভিনদেশি প্রতারক চক্রের খপ্পরে পোশাক রপ্তানিকারকরা। দেশে আসছে না 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দেবে জার্মানি। এবং কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিক্ষোভ, সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।